নমস্কার, আমি শ্রাবণী নাগ। শ্রাবণীর আড্ডাঘর প্রত্যেক সোমবার সন্ধে ৮টা থেকে ৯টা আমি বিভিন্ন শিল্পীকে নিয়ে আসি। গানে গল্পে আড্ডায় ১ ঘন্টা আমরা থাকি। নানান বিষয়ে কথা হয়, নানান বিষয়ে আলোচনা হয়। আজকে আমার সঙ্গে রয়েছেন কলকাতার বিশিষ্ট শিল্পী এবং আমাদের সকলের প্রিয় তমালিকা দি। আমি তমালিকা দিকে সকলের সঙ্গে আলাপ করানোর আমার নেই। তমালিকা দিকে সবাই চেনেন। তমালিকা গুহ, যিনি আমাদের সকলের প্রিয় দিদি, তাকে আমি সকলের সামনে নিয়ে আসছি। শুভ সন্ধ্যা দিদি। আমার অনুষ্ঠানে নমস্কার। নমস্কার নমস্কার শ্রাবণী, তোমার আড্ডা ঘরে এই প্রথম আমি এলাম। তুমি আমাকে আমন্ত্রণ জানিয়েছো, আমি খুব আনন্দিত, কারণ নানান কারণে আমি খুব একটু মানে একটু খুব ঝড় চলছিল আমার জীবনে, যদি বলি এটা ব্যক্তিগত ব্যাপার হয়ে যায়। তাই আমি বেশ অনেকদিন প্রোগ্রাম করছিলাম না ফেসবুকে। তো তোমার আমন্ত্রণ পেয়ে খুশি হয়ে আমি এই আমন্ত্রণ গ্রহণ করে চলে আসি। এখন ব্যাপার হচ্ছে, জানি না কি গান করতে পারবো, গলা নিয়েও খুব ভুগছি, এখনো খুব খারাপ, মাঝে মাঝেই খুব কাশি হচ্ছে। শ্রোতাদের কতটুকু কি শোনাতে পারবো। আর তারপরে তুমি যেটা ঘোষণায় লিখেছো বর্ষিয়ান শিল্পী, তো নিশ্চয়ই অবশ্যই বর্ষিয়ান। সে যে কতকাল থেকে গান করছি এবং কতটাই যে পুরনো স্মৃতি যখন আসে সব। সেই ৬৭ সালে সুচিত্রাদির কাছে যাওয়া, তার আগে ৬২ সালে সঙ্গীত ভারতীতে ক্লাসিক্যাল শেখা অনেক কিছুই মনে পড়ে। যাই হোক, সে কথায় বলি। হ্যাঁ, বলো। আমরা আসবো তোমার স্মৃতিচারণা। তুমি অনেক বিশিষ্ট মানুষ, সুচিত্রা দি, তারপরে পূর্বাদামে রায়দের সঙ্গে তুমি একসঙ্গে। হ্যাঁ, এগুলো আমি আসবো। আচ্ছা, হ্যাঁ, আগে আমরা একটু গান শুনে নিই, তারপরে আমরা তোমাকে কথায় জিজ্ঞেস করব। আচ্ছা, গানের ব্যাপারে বলি। হ্যাঁ, গানের ব্যাপারে বলি। আজকে আমি শেষ বসন্তের গান গাইবো কয়েকটি, এটাই ঠিক করেছি। তো প্রথম গানটি আমি গতকালই আমার খুব সেই সুচিত্রাদির ক্লাস থেকে অনেক দিনের দিদি বন্ধু সুমিত্রা চট্টোপাধ্যায়, খুব বিশিষ্ট শিক্ষিকা শিল্পী, সুমিত্রাদি চলে গেলেন। তো মনটা তো সত্যি খুব খারাপ হয়ে রয়েছে। এদের সাথে আমি অনেক স্মৃতি, অনেক গান শেখা, অনেক হই হই করা, অনেক অনুষ্ঠান, অনেক রিহার্সাল, খুব সুন্দর সব স্মৃতি। এবং ইদানিং সুচিত্রাদির শতবর্ষে সুমিত্রাদি আর আমি সব জায়গায় অ্যাটেন্ড করতাম। বেশিরভাগ সুমিত্রাদি এসব ব্যাপারে খুব উৎসাহী। মানে হলেও হঠাৎ করে অসুস্থ হয়ে হলো, তো মনটা কাল থেকে খুবই খারাপ হয়ে রয়েছে। তো আজকে যখন শেষ বসন্তের গানই করব, তখন আমি ভেবেছি প্রথম গানটি সুমিত্রাদির স্মৃতিতেই উৎসর্গ করি। আমার মনে হয় খানিকটা প্রাসঙ্গিকও হবে। কার যেন এই মনের বেদন, আমি করছি গানটি। দর্শক শ্রোতা যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার সাদর নমস্কার। আমি নিশ্চয়ই আশা করি যারা আছেন, যারা পরে আসবেন, সবাইকে অনেক ধন্যবাদ আগেই জানাচ্ছি। আমি শুরু করি। কার যেন মনের বেদন, কার যেন মনের বেদন, কার
চৈত্র মাসের উতাল হাওয়া ঝুমকোনা চিকন পাতা কাঁপে বেকার চমকে চাওয়ায় উতাল হাওয়ায় কার যেন এই মনের হারিয়ে যাওয়া কার সে বাণী কার সোহাগের স্মরণ খানি আমের বনের গন্ধে মিশে কাননকে আজ কান্না পাওয়ায় উতাল হাওয়ায় কার যেন এই মনের কাকুন্দের রে ছিলে কার এখন মনে আছে সেই কাকনের ঝেঁকে বিকে পিয়াল বনের শাখায় নাচে উতাল কাকুন্দের ঝিলে কার বা এখন মনে আছে সেই কাকনের ঝেঁকে বেঁকে শাখায় নাচে উতাল হাওয়া যার চোখের ওই আভাস দোলে নদী ঢেউয়ের কোলে কোলে যার চোখের ওই আভাস দোলে নদী ঢেউয়ের কোলে কোলে তার সাথে দেখা ছিল সেই সেকালের তোরে বাবায় উতাল হাওয়ায় কার যেন এই মনের চৈত্র মাসের উতাল হাওয়া ঝুমকোনা চিকন পাতা কাঁপিয়ে বেকার চমকে চাওয়ায় উতাল হাওয়ায় কার যেন এই মনের তোমার গানটা শুনে না মনটা সত্যি খারাপ হয়ে গেল, মানে মনের বেদন যেন প্রকৃতির সঙ্গে মিশে গেল। একটু তোমার অভিজ্ঞতার কথা শুনি, সুমিত্রাদির সঙ্গে তুমি দীর্ঘদিন একসাথে, তোমার সে কথা সেটা বলি। আমি সঙ্গীত ভারতী থেকে লাইভ ক্লাসিক্যালে পাশ করে ৬৬ সালে সুচিত্রাদির সঙ্গে সুচিত্রাদির কাছে গান শেখা আরম্ভ করলাম। এবং এর আগে না, রবি তীর্থ
না, রবি তীর্থ নয়। আমি বলি, আমি আগে কিন্তু রবীন্দ্রনাথের গান কিন্তু বিশেষ আমি গাইতাম না। ছোটবেলায় আমার গান শেখা আরম্ভ করেছি 14 বছরে, ঠিক আছে। আমি তার আগে কিন্তু আধুনিক হিন্দি গান, ভজন, গজল এসবই গাই। এবং ওই ছোটবেলার থেকেই গান, 3-4 বছর বয়স থেকেই আমার তো যতখানি জ্ঞানে আছে, এই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যেখানে যাচ্ছি গান শুরু করে দিচ্ছি, গান গান গান। এই হচ্ছে এবারে। আর ছোটবেলা থেকেই রেডিওতে শুনে শুনে সুচিত্রাদির গানের অসম্ভব ভক্ত ছিলাম। রবীন্দ্রনাথের গান মানেই হেমন্ত মুখার্জির গান শুনতাম, দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্র, এই আমার খুব মানে প্রিয় শিল্পী ছিলেন। তো এইবার একটা সুযোগ পেয়ে সুচিত্রাদির কাছে গেলাম শিখতে। তো উনি প্রথমে বলছিলেন রবি তীর্থেতে ভর্তি হয়ে যাও, তুমি যখন লাইভ ক্লাসিক্যালে। লেক মার্কেটের স্কুলটা, লেক মার্কেট স্কুলটা পরাশর রবি তীর্থতে গেলাম দেখা করতে। আমি আর আমার দিদি দেখা করতে গেলাম। তো উনি বললেন রবি তীর্থতে ভর্তি হয়ে যাও বাবা, এরকম করে খুব তাড়াতাড়ি কথা বলতেন। তো তুমি ক্লাসিক্যাল পাস করেছো, রবি তীর্থতে ভর্তি হয়ে যাও। তো আমাদের তো একটু স্পেশাল ক্লাস করার ইচ্ছে। তো দিদি আর আমি খুব কাচুমাচু হয়ে বললাম যে, আমি বললাম দিদি একটু স্পেশাল ক্লাস করার ইচ্ছে ছিল। তো উনি যেরকম বলতেন, এটা একটা খুব মজার গল্প আর কি, মানে আমার চিরদিন এই কথাটা স্মৃতিতে রয়েছে এবং এটা প্রতিবারই বলি। খুব করে বলে, বাবা আমার এখন মরার সময় নেই বাবা, আমার এই রবীন্দ্র ভারতী, HMV, এই রবি তীর্থ এইসব নিয়ে আমি পাগল। আমি সুমিত্রা, পূর্বা, বাণী ঠাকুর ওরা বলছে একদিন করে আমাদের নিয়ে বসুন, আমি সেই সময় পাচ্ছি না, আমার মরার সময় নেই বাবা। তো স্পেশাল ক্লাসটা এখন আমার বন্ধ। হ্যাঁ, তারপরে বললেন চলো তোমার একটু গান শুনি, বলে ভেতরে নিয়ে গেলেন। ভেতরে নিয়ে যেতে আমি কোন ভাঙনের পথে বাজিয়ে গাইলাম। চুপ করে মাথা গম্ভীর ধ্যানস্থ হয়ে শুনলেন। শুনে আমার অনেক সৌভাগ্য, এ সৌভাগ্য মানে চিরদিন মনে করি ঈশ্বরের আশীর্বাদ, তা নাহলে ওনার মতো গুরু পাওয়া। হঠাৎ করে বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যখন চাইছো একটা স্পেশাল ক্লাস আরম্ভ করে দিই, তুমি চলে এসো। ওরাও বলছিল অনেকদিন ধরে আমাদের নিয়ে একদিন করে বসুন। আমি তো তখন ভয় পেয়ে গেছি এই কারণে যে পূর্বাদি তখন পূর্বা সিনহা বেশ এস্টাবলিশড একজন আর্টিস্ট, আর সুমিত্রাদি সবে ওই HMV তে একটা রেকর্ড বেরিয়েছে, সুচিত্রাদির সঙ্গে ফাংশন টাংশন করছে এরকম। সুচিত্রাদির কিছু রেকর্ডে হয়তো কোরাসে সুমিত্রাদির নাম সুমিত্রা ঘোষ তখন এরকম। তারপরে বললো তোমার কাছে চিঠি চলে যাবে। জুলাই মাসে ক্লাস আরম্ভ হলো, আমার এখনো মনে আছে। ক্লাসে ঢুকে দেখি পূর্বাদি বসে আছে, বাণী ঠাকুর, সুমিত্রা ঘোষ, সুমিত্রা রায় তখন মুখার্জি। আমি বললাম ওরে সর্বনাশ, কোথায় এসে পড়লাম। আমি তখন সেই আর কি, সব বড় বড়রা বসে আছে, তার মধ্যে আমি কনিষ্ঠা। এই শুরু হলো জীবনের যাত্রা। আর কি বলবো বলো, দিদিকে পেয়ে তো আমার জীবন ধন্য হলো। আমার জীবন, এই জীবন আমি মনে করি আমার পুণ্যময় জীবন হয়ে উঠেছে শুধু দিদিকে গুরু হিসেবে পেয়ে। তারপরে তো তার আশীর্বাদ, সহযোগিতা সব তুলনা নেই। এই আর আস্তে আস্তে বলবো সব এইখানে। সুচিত্রা মিত্র সম্বন্ধে, ওনার যে ব্যক্তিত্ব, ওনার সম্বন্ধে আমরা সবাই একটু জানতে চাই। তুমি যেহেতু খুব কাছ থেকে ওনাকে দেখেছো, আমরা একটু ওটার আগে আরেকটা গান শুনে নিই। আচ্ছা আচ্ছা, একটা গান করে নি। চৈত্র মাস আমাদের বসন্ত প্রায় শেষ হওয়ার মুখে, আর সেই জন্য আমাদের অনুষ্ঠান বিশেষভাবে শেষ বসন্তের গানেই। তাই সত্যি তাই জন্যই ভেবেছি, সেই জন্যই ভেবেছি যে এবারে তাহলে চৈত্র মাসেরই আরেকটি গান, বড় সুন্দর স্মরণের গান। অনেক খুব প্রিয়জন, আমার আপন জ্যেষ্ঠ ভগিনীরা দুজন চলে গেলেন, তাদের সবাইকে মনে করে, সুমিত্রাদি চলে গেল, তো সবাইকে মনে করেই আমার যেন এই গান, যে এগুলো যে কত স্মৃতি, কত স্মরণের গান গাই। লিখানো তো ভুলায় হয়েছে তুলি, হারিয়ে গিয়েছে তোমার
আখর গুলি লিখনো তোমার ধুলাই হয়েছে ধুলি হারিয়ে গিয়েছে তোমার আখর গুলি লিখনো তোমার ধুলাই হয়েছে ধুলি চৈত্র রজনী আজ বসে আছে একা কোন বুঝি দিল দেখা বনে বনে তব লেখনি লীলার রেখা নব কিশলাই গো কোন ভুলে এলো ভুলি তোমার পুরানো আখর গুলি নব কিশলাই গো কোন ভুলে এলো ভুলি তোমার পুরানো আখর গুলি লিখনো তোমার ধুলাই হয়েছে ধুলি মহিলে কাজে কাননে কাননে কত সৌরভে ভরা তোমারি নামের মতো মন ডেকা আজে কাননে কাননে কত সৌরভে ভরা তোমারি নামের মতো কোমল তোমার অঙ্গলে ছোঁয়া বানি মনে দিল কাজে আনি কোমল তোমার অঙ্গলে ছোঁয়া বানি মনে দিল কাজে আনি বিরহের কোন ব্যথা ভরা লিপি খানি মাধুরী শাখায় উঠিতেছে দুলি দুলি তোমার পুরানো আখর গুলি লিখনো তোমার ধুলাই হয়েছে ধুলি। অপূর্ব একটি গান শুনলাম। আমি একটু পড়ে নি কে কি বলছে। অরিজিতা কলকাতা থেকে বলছে যে বাহ অপূর্ব লাগছে। মিতালি গোস্বামী দিল্লি থেকে উনি শুনছেন অসামান্য। তপতি মুখার্জি তপতিদি আমাদের লিখছেন অনেক কিছু শেখার আছে। তপতিদি তোমার শুভ জন্মদিন, আমি তোমাকে এখানেই আবার বলে দিলাম, তুমি সঙ্গে থেকো। আচ্ছা আমি একটু লিখনো তোমার এই গানটির একটি ছোট্ট লেখা পেয়েছি, তোমার একটু বলে নি। বলো, নিশ্চয়ই বলো। দৃশ্যের এক শুকনো হাওয়ায় লাল কাঁকড়ের রাস্তার উপর ফরফর করে উড়ে চলা একটা ছেঁড়া চিঠির টুকরো দেখে কবির মনে যে ছবি ভেসে এসে উঠেছিল তারই আভাস এই লিখনো তোমার ধুলাই হয়েছে ধুলি গানটি। এই রচনার পটভূমি বর্ণনা করে রানী মহালানবিশ লিখেছেন, যখন লিখনো তোমার ধুলাই ধুলি গানটা কবির মুখে প্রথম শুনলাম, শেখাতে গিয়ে তিনি বললেন, জানো এই গানটা লেখা হলো কেমন করে? চাতালে বসে দেখলুম চিঠির টুকরো উড়ে চলেছে, ব্যাস ওইটুকু। কেমন যেন মনের মধ্যে একটা ছবি তৈরি হয়ে উঠলো যে একদিন এই চিঠির কত আদর ছিল, আজ তা অনাদরে পথের ধুলার উপর উড়ে চলে যাচ্ছে। এই ছবিটাতে মন উদাস হয়ে গেল বলেই সঙ্গে সঙ্গে
আপনি তৈরি হয়ে উঠেছে গানটি। ভাবা যায় না, না? একটা ছোট চিঠির টুকরো উড়ে এই যাচ্ছে, থেকে একটি সেই গান রচনা হলো। আর ঠিক তাই গান দেখো, আমাদের জীবনেও তো তাই। এই যে কত স্মৃতি, কত স্মরণ, এ তো চলে যায় একদিন। এই আমার দিদি চলে গেছেন, মাস দেড়েক হলো। তার লেখা কবিতার বই বেরিয়েছিল, সেই থেকে পাঠ করছিলাম। তার লিখন খানি, তার কবিতা রয়ে গেল, তিনি চলে গেলেন। এই যে আমাদের সত্যি অদ্ভুত, সে একটা টুকরো উড়ে যাচ্ছে লেখার, সেই থেকে এত তুমি সুন্দর একটি গান রচনা করলেন। কত সুন্দর একটা গান রচনা হয়ে গেল। আচ্ছা, তুমি একটু বলো যে সুচিত্রাদি যখন শেখাতেন, তোমরা তো খুব হুম। কাছ থেকে দেখছো, আমি শুনেছি উনি গান শেখানোর আগে গানটিকে বারবার করে পড়তে বলতেন, মানে গানটি বারবার করে পড়তে বলতেন, বারবার করে পড়ে তার বিষয় ভাবনা, এবং সব সময় বলতেন একটা চিত্রকল্প নিজেকে দেখতে হবে। হ্যাঁ, এবং ক্লাসে স্বরলিপি দেখে গান করাটা একদম পছন্দ করতেন না। রবীন্দ্র ভারতীর ক্লাসে এমএ যখন করছি, বলছি, দু একটি মেয়ে যখন পেছনের দিকে বসে দিদি গান শেখাচ্ছেন, তাদের এতটাই দুঃসাহস যে সেখানে স্বরলিপি খুলে বসে আছেন। মানে তিনি ভীষণই রাগ করতেন এটাতে, বলতেন স্বরলিপি দেখে যদি গান শিখবে তাহলে আমার কাছে এসো না বাবা, তাহলে তুমি বাড়িতে থাকো, এইভাবে বলে দিতেন। খুব অপছন্দ করতেন। আর আমাদের বোঝাতেন স্বরলিপি অনুযায়ী নিশ্চয়ই গাইবো আমরা, কিন্তু স্বরলিপি হচ্ছে একটা গানের কাঠামো বা একটা খাঁচা, সেটাতে তোমার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, তোমার মনের মাধুর্য, তোমার অনুভব, তোমার গায়কী দিয়ে তাতে প্রাণ প্রতিষ্ঠা করবে। এটা তো একটা খাঁচা, একটা স্ট্রাকচার। আবার এ কথাও বললেন একদিন যে প্রতিমার গায়ে প্রথমে তো খড়, চালা, বাঁশ, লাঠি দিয়ে স্ট্রাকচার তৈরি হয়, তারপরে তো তাতে মাটি পড়ে, প্রলেপ পড়ে, রঙের প্রলেপ পড়ে, চোখ আঁকা হয়। ঠিক গান তেমন রে বাবা, স্বরলিপি নিশ্চয়ই থাকবে, স্বরলিপিকে নিশ্চয়ই সংরক্ষণে রাখবি, কিন্তু স্বরলিপি দেখেই গান করব, স্বরলিপি দেখেই গান শিখবো, সেটা নয়। এটা খুব বলতেন। মানে প্রাণ প্রতিষ্ঠা, একটা স্বরলিপিটা আমাদের একটা হয়তো রাস্তা ঠিকই দেখায়, রাস্তা কিন্তু ঠিকই দেখায়, গানের প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে কিন্তু নিজের তোমাকে অনুভব, তাই না? এবং মানে গুরু আমাকে গুরু একজন শিক্ষা, গুরু পরম্পরা। গুরু পরম্পরা আমাকে একজন গুরু বলেছিলেন পরম্পরা যে রবীন্দ্রনাথের গান কখনো শেখানো যায় না, সুরটা তোলানো খুব হয়। সুন্দর, এই খুব সুন্দর কথা বলেছেন যিনি বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন। তিনি বলছিলেন যে আমার কাছে অনেকেই শেখে, কিন্তু আমি শেখাতে গিয়ে দেখেছি যে গানটা কিন্তু আমি শেখাতে পারবো না, আমি সুরটা তোলাতে পারবো। এবার যে গাইবে সে তার অনুভব দিয়ে গাইবে। প্রত্যেকটা গানের একটা নিজস্ব অনুভব আছে, আমি আমার মতো ভাবছি, একই গান তুমি তোমার মতো করে ভাববে, এবং তাই তো। প্রত্যেকটা গান মানুষের জীবনের কথা। দিদি, এবার একটা গান শুনবো, তারপরে আবার আমরা কথায় আসবো। আচ্ছা আচ্ছা, এবার একটু আমি চরণ রেখা, চরণ রেখা তব যে পথে দিলে দেখি, চিহ্ন আজি তারে আপনি ঘুচালে কে চরণ রেখা, চরণ রেখা তব যে পথে দিলে লেখি,
চিহ্ন আজি তারে আপনে ঘুচালে কে চরণ রেখা। অশোকরে নয়নি রাঙালো যার খুলে রাঙালো অশোকরে নয়নি রাঙালো যার খুলে রাঙালো যে দিল তারে আজিকে লীন দেখি চরণ রেখা। চরণ রেখা যে পথে দিলে দেখি ফুরায় ফুল ফোটা পাখি ও গান ভোলে দক্ষিণ বায়ু সেও উদাসী যায় চলে। ফুরায় ফুল ফোটা পাখি ও গান ভোলে দক্ষিণ বায়ু সেও উদাসী যায় চলে। তোকে ভরিয়ে তারে অমৃত ছিল না রে অমৃত তোকে ভরিয়ে তারে অমৃত ছিল না রে অমৃত সরুদতারকি গো মরুনে যাবে থেকে চরণ রেখা। চরণ রেখা যে পথে দিলে দেখি চিহ্ন আজি তারে আপনে ঘুচালে কে চরণ রেখা। চরণ রেখা যে পথে দিলে দেখি। খুব সুন্দর, খুব সুন্দর। মানে আজকের অনুষ্ঠানটাই একটা খুব বিষণ্ণতা, চৈত্র মাস খুবই বিষণ্ণতার একটা মাস। তার সঙ্গে আমি একটু বলি শ্রাবণী, যে দেখো এই যে বসন্তের একটা জীবন, বসন্ত মানেই রঙিন, ফুলে ফুলে রঙে রঙে রঙিন, তাতে দোল, কত রকমের উৎসবে বসন্তের মাঝে কি আনন্দ, সমস্ত প্রকৃতি ধরা যেন সেজে ওঠে। তারপরে এই যে চৈত্র মাসে বসন্ত চলে যাচ্ছে, এবার তো নিদারুণ চৈত্র, এবার তো চৈত্রে একেবারে দাবদাহ গ্রীষ্মের মতো, শেষ বসন্তের কোনো আভাসই নেই। তখন তো সত্যি মন খারাপ লাগে না, মানে একেবারে চলে যায় মরিহায় বসন্তের দিন চলে যায়। তো সত্যি তো বড়
কষ্টে লাগতে থাকে। কোথাও মানুষের জীবনের সঙ্গেও মিলে যায়। দেখো মানুষের জীবনে দেখো কত কাছের মানুষ এই সময় মানে দেখবে যে বসন্ত মানে সবাই বলে যে শুধু আনন্দ আনন্দ, কিন্তু বসন্তের মধ্যে কিন্তু একটা বিষণ্ণতাও ভীষণ ভাবে রয়েছে। সেটাই বলছি, এই যে বসন্তের শেষে চৈত্রে যেন একটা বিষণ্ণতা। ফাল্গুন যেমন প্রেমের মরশুম, চৈত্র কিন্তু বিরহের মরশুম। সত্যি ঠিক বলেছো। এবং গুরুদেবের গানগুলো, চৈত্রের গানগুলোর মধ্যে একটা বিষণ্ণের ভাব, ভীষণ বিষণ্ণতা। প্রায় ফুল ফোটা পাখিও গান ভোলে, দক্ষিণ বায়ু সেও উদাসী যায় চলে। আহা, সত্যি একটা কোথাও ভীষণ হাহাকার। এবার একটু বলো, তুমি একটু তোমার সহপাঠী যারা ছিলেন পূর্বাদাম বা এদের কথা একটু শুনো। হ্যাঁ, এদের মধ্যে তো অপূর্ব সবাই, এরা যে কি সব ডাউন টু আর্থ ছিলেন। পূর্বাদি আর ওরা এত স্নেহ করতেন আমাকে। আমি তখন ছোট, তো আমি আবার খুব মজা করতাম, তবলা টবলা বাজাতাম। সুচিত্রা দিও রবীন্দ্র ভারতীর ক্লাসে গিয়ে মাঝে মাঝে ঠাট্টা করে বলতেন, তোমাদের তবলা বাদক আজকে আসেনি? না দিদি, এসছে তমালিকা, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, তখন এক এক সময় দিদি হয়তো একটু HMB থেকে কোনো কারণে হয়তো 10-15 মিনিট লেটে আসলেন, আমরা বসে এই তমালিকা একটু বাজাতো বলে সুমিত্রা মুখার্জি নজরুল গীতি খুব ভালো করতো, নজরুল গীতি গাইতে আরম্ভ করলো, আমি বাজাতে লাগলাম। এইসব খুব মানে খুব মজা। এবং সেই তোমার 25 বছর যেবার সিলভার জুবিলি, এটা 71 না 72, আমি মনে করতে পারছি না, সে একসঙ্গে সবাই মিলে রিহার্সাল দেওয়া। হ্যাঁ, 4 দিন রবীন্দ্র সদন বুক করলেন, বাল্মীকি প্রতিভা, কাশের দেশ। রবি তীর্থর কথা বলছো? মানে এই যে সিলভার জুবিলি, রবি তীর্থ সিলভার জুবিলি, কিন্তু আমি স্পেশাল ক্লাস করলেও সমস্ত ব্যাপারটা রবি তীর্থর সঙ্গে জড়িয়েছিল। রবি তীর্থর বিল্ডিং এই তো দিদি স্পেশাল ক্লাস নিতেন, মাঝে মাঝে সুইনো স্ট্রিটের বাড়িতে নিতেন, তখন তো উনি সুইনো স্ট্রিটে থাকতেন। সেই 67, 68, 69, 70-এর কথা বলছি। তো এটা 71 না 72-এ সিলভার জুবিলি হলো, রজত জয়ন্তী বর্ষ। 4 দিন রবীন্দ্র সদন বুক করা, বাল্মীকি প্রতিভা, স্বপ্নমোচন, তাসের দেশ এবং দিদির একক একদিন। তো সেই তেরের রিহার্সাল হচ্ছে সেই সিএলটির বিল্ডিং এ। তারপরে তোমার রাসবিহারী মোড়ে ডক্টর গুপ্তর বাড়িতে, সিএলটিতে সকালে একবার রিহার্সাল হয়ে গেল, 1টা-1:30টায় বাড়ি এসে আবার 5টা থেকে রিহার্সাল, এইরকম। তখন সেই মানে বন্ধুর মতো এরা সব, আমার যে দিদি বন্ধু, এরা যে সব শিল্পী, সেরকম কিচ্ছু রাখতো না, ভীষণই ভালো সব। আর পূর্বাদি তো অসাধারণ রান্না করতেন। হ্যাঁ, বাড়িতে মাঝে মাঝেই ডেকে কাবাব টাবাব, হ্যাঁ পূর্বাদি ভীষণ ভালো রান্না করতেন, স্পেশালি কাবাব টাবাব ভীষণ ভালো করতেন। সুমিত্রাদি, দুই সুমিত্রাদির মধ্যে এক সুমিত্রাদি তো চলে গেল, সুমিত্রা রায় এখন আছেন, মাঝে মাঝেই ফোনে কথা হয়, খুব স্নেহ পেয়েছি এদের। আর এই একসাথে অনুষ্ঠান করা, এই করা। তারপরে তো দিদির কাছে থাকতে থাকতে দিদি বছর খানেক বাদেই আমাকে প্রথম 25শে বৈশাখ একক গানের সুযোগ দিলেন। মানে স্পেশাল ক্লাস করার 1 বছরের মধ্যেই আমি একক গানের সুযোগ পেলাম, আমি ধন্য হলাম। উনি আমাকে দিয়ে বরিশধারা মাঝে গাওয়ালেন। 25শে বৈশাখের তখন প্রোগ্রাম হতো তোমার সিংহি পার্কের খোলা মাঠে। সিংহি পার্ক তখন এসব হল টল টিয়ে তো হয়নি, খোলা মাঠে সেই পাথরের সব মূর্তি, ঘাসের মধ্যে সব ছোট ছোট আলো জ্বালা, খোলা আকাশের নিচে, ওই রবি তীর্থর সব 25শে বৈশাখের সন্ধ্যেবেলা, অপূর্ব। সেখানে আমি গেয়েছিলাম, আমার জীবন ধন্য হলো। গানের পর, অনুষ্ঠানের পর দিদি বললেন, খুব ভালো গেয়েছিস বাবা, মানে আমার জীবন ধন্য হয়ে গেল। ওই প্রথম দিদির পরিচালনায়, দিদির নির্দেশে একক গান করা। আমি স্বরলিপি দেখে তুলে দিদিকে দেখিয়ে নিয়েছিলাম। দিদি বললেন, তুই স্বরলিপি দেখে তোল, আমাকে দেখিয়ে নিস। এই আর কি, এইসব অনেক স্মৃতি। আর ওনার মতো, ওনার বাইরেটা হয়তো মানুষ ভাবেন উনি অহংকারী, ওনার রাগ, কিন্তু এত এফেকশনেট, এত আবেগ, হ্যাঁ, আর মনটা না কি সজল ছিল তুমি ধারণা করতে পারবে না, এত আবেগ না। 7 বছরের কমলিকার পাঠ করছেন, সংলাপটাও বলছেন উনি, গাইছেন উনি, মানে
মানে আবেগে গলা কান্নায় বন্ধ হয়ে আসছে। পূর্বাদি আমরা সব এরকম করে মানে তার হাঁটুতে চাপ দিচ্ছি, এইরকম আবেগপ্রবণ ছিলেন। অসম্ভব নরম মনের মানুষ ছিলেন, ভীষণ স্নেহপ্রবণ, ভীষণ স্নেহপ্রবণ এরকম। কিন্তু ওনার বাইরের কি কঠোরতা না, বাইরের একটা কঠিন আবরণ, হ্যাঁ, যেই রকম পাংচুয়াল সেই রকম অনেকেই মনে করে, যারা হয়তো সেইভাবে মেশেনি তারা মনে করতেন যে ভীষণ গাম্ভীর্য, ভীষণ রাগী হয়তো। হ্যাঁ, ব্যক্তিত্বটা একটা অসাধারণ ব্যক্তিত্ব ছিল, সেটা হলো ব্যক্তিত্বের ব্যাপার, কিন্তু মোটেই রাগটাগ করতেন না, খুব মজার মজার কথা বলতেন। আমাদের তো এসব বোঝাতেনই, গান করতে করতে হঠাৎ থেমে গিয়ে বোঝাতেন। যেমন একদিন ক্লাসে শেখাচ্ছেন, কে গো অন্তর তরসে, আমি একটু করি ইয়েটা করি একটু, মানে শেষ বসন্তই হচ্ছে, একটু আমি যেই জায়গাটা বলেছেন উনি সেই জায়গাটা বলছি, সঞ্চারীটা গাইছি, সঞ্চারীটা তোলাচ্ছেন। সোনালী রূপালী, সোনালী রূপালী সবুজে সুনীলে, সে এমন মায়া কেমনে গাইলে, তারি সে আড়ালে চরণ বাড়ালে, ডুবালে সে সুধা সরসে। হঠাৎ চুপ করে গেলেন, গিয়ে বললেন, আচ্ছা সোনারি রূপালী সবুজে শুনিলে, সে এমনও মায়া কেমনে গাঁথিলে, তোরা কি ভাবছিস সোনারি রূপালী? তোদের মাথায় বোধহয় সোনার গয়নার উপর গয়নার কথা চিন্তা করছিস, আর সবুজে শুনিলে ওই নিউ মার্কেটের শিফন শাড়ি টাড়ি গুলো, জর্জেট শাড়ি টাড়ি গুলো কখন গিয়ে কিনবি তাই ভাবছিস বোধহয়। না না না, সোনারি রূপালী সবুজে শুনিলে, চাঁদ সূর্য সবুজে শুনিলে, পৃথিবী আকাশ কে করলেন তারি সে আড়ালে চরণ বাড়ালে, ক্রিয়েটার অফ দিস ওয়ার্ল্ড, ক্রিয়েটার অফ দিস ওয়ার্ল্ড, সেই তাকে বলছে। এইরকম মজা করে বলে উঠলেন এবং আমাদের জিনিসটা বুঝিয়ে দিলেন। আমি তখন কতটুকু 19-20 বছর বয়স হবে, এই যে ভিতরে অনুভবটা বা ভাবনাটা বা চিত্রকল্পটা দিয়ে দিলেন এইভাবে গান শেখাতে শেখাতে, এইটাই তো পরম শিক্ষা। এই আর কি, এরকম অনেক অনেক ঘটনা আছে। একটু গান শুনি দিদি, অনেকক্ষণ কথা হলো, একটু হ্যাঁ গান করি একটু। আমি তো মুগ্ধ হয়ে শুনছি তোমার কথা, তোমার অভিজ্ঞতা, অভিজ্ঞতা তো বটেই, সত্যি ভাবলে কিরকম অবাক লাগে সেই বিগত দিনগুলো। আজকে তো আর সেই যুগ সেই দিন নেই বলো, মানে কত ধন্য। আমি তো মনে করি যে আমার মায়ের মাতৃজঠরে আমার জন্ম, সেটা যেমন সৌভাগ্য, আমার মাকে পেয়ে আর সুচিত্রাদিকে গুরু হিসেবে পেয়ে, একমেব দ্বিতীয়ম, মানে কোনো একটা গান আমি সুচিত্রা মিত্রকে ছাড়া কোনোদিন শিখিনি, দ্বিতীয় কোন শিক্ষকের কাছে যাইনি, তার পরম্পরাকে বহন রেখে চলছি নিজের মধ্যে। আর জানি না কি পেরেছি, সেভাবে হয়তো সেরকম পারিনি ছাত্রছাত্রী তৈরি করতে, কিন্তু যাই হোক সেই পরম্পরাটাকেই রেখে যাওয়ার চেষ্টা করি, অন্তত সব সময় তাকে বুকে রেখে মাথায় রেখে আমার পুণ্য বলে মনে করি। তিনি আমার প্রণাম, তিনি আমার ভালোবাসা, তিনি আমার শ্রদ্ধা, তিনি আমার পূজা। গান শুনি দিদি, তুমি তো আবেগপ্রবণ হয়ে গেলে। হ্যাঁ গান করি একটু, দিয়ে গেনু বসন্তের এই গান খানিক করি একটু। আর কি দিয়ে যাওয়াই তো, আর কতদিন দিতে পারবো জানি না, সত্যি বর্ষিয়ান হয়ে গেছি, গলা ঠিক মতো কাজ করে না, যা বলতে চাই যা করতে চাই তা পারি না, সত্যি আর কতদিন দিতে পারবো। চলো দিয়ে গেল বসন্তের গান খানে, দিয়ে গেল
বসন্তের বরষ ফুরাইয়ে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, যাবে, দিয়ে গেল বসন্তের গান খালি দিয়ে গেল বসন্তের। তবু তো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে, তবু তো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে আখি তাব ছলো ছলো, আখি তাব ছলো ছলো, এই বহুমানি দিয়ে গেল বসন্তের। চাহিদা রহিতে বসে ঘুরাইলে বেলা, তখনই চলিয়া যাব শেষ হলে খেলা। চাহিদা রহিতে বসে ঘুরাইলে বেলা, আসিবে ফাল্গুন ফুল, তখন আমার শুনো, আসিবে ফাল্গুন ফুল, তখন আমার শুনো, নবপথিকেরি গানে, নবপথিকেরি গানে, নূতনের বাণী দিয়ে গেল বসন্তের গান খানি দিয়ে গেল বসন্তের। বরষ ফুরাইয়ে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, জানি দিয়ে গেল বসন্তের গান খালি দিয়ে গেল বসন্তের। দেখো, এই গানটা যদিও বর্ষ শেষের গান এবং চৈত্রের গান, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু বিষণ্ণতাটাকে, যেমন বিষণ্ণতার কথা বলেছেন, কিন্তু বিষণ্ণতা নিয়েই যে বাকি জীবন কাটাতে হবে তার কথা কিন্তু উনি বলছেন না। আসিবে ফাল্গুন, তখন আবার শুনো, নবপথিকেরই গানে মানে পুরনোকে বিদায় দাও, কিন্তু আবার নতুন যে আসছে তাকেও মেনে নাও। এইটাই হচ্ছে গানটা, বলতে হয় যে এইটাই হচ্ছে রবীন্দ্রনাথ, সত্যি। এবার তুমি এবার বলি দিদি, আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি, মানে তুমি আমাকে যখন থেকে আমি তখন খুব ছোট, তা তো হবেই, কারণ 70 সাল থেকে রেডিওতে গাইছি, তারপরে দূরদর্শনে চলে এলাম, বিহাই যখন হলাম 79-তে, বিহাই হয়েই 79-তে দূরদর্শনের প্রোগ্রাম, সেই সাদা কালো, এইসব কত স্মৃতি, কত ইয়ে। তুমি তো অনেকই ছোট,
70 সালে কোথায়, আমি তখন জন্মাইনি। যাই হোক, তা তুমি বস্তা পচা হয়ে গেলাম তো আমার গান কি লোকে শুনছে? তাদের কি ভালো লাগছে? বয়স হয়ে গেছে, কণ্ঠের আর সেই মাধুর্য নেই, সেই কণ্ঠ সহায় হয় না। আচ্ছা, ভালো লাগছে, অনেক ধন্যবাদ যদি ভালো লাগছে। তাই না, তোমার এই অভিজ্ঞতা ঝুলির বা কজনের আছে? আজকে তোমার এই যে বছর ধরে তুমি গান করছো, এত বছরের তোমার অভিজ্ঞতা, সেইটা কটা মানুষ বলতে পারে বলো? শিক্ষকতারও অভিজ্ঞতা। শিক্ষকতা বলতে আমি তো রবীন্দ্র ভারতী থেকে MA করার পরে ওই ক্যালকাটা ইউনিভার্সিটির যে মিউজিকের সিলেবাস ইলেকটিভে, সেইটা করার জন্য আমাকে প্রথম তো বেঙ্গল মিউজিক কলেজে বি মিউজিক কোর্স করাবার জন্য বেঙ্গল মিউজিকে গেলাম। তারপর বাগবাজার উইমেন্স কলেজ, বরিশা বিবেকানন্দ কলেজ ফর উইমেন্স, এইগুলোতেও আমি যোগ দিলাম ওই ইলেকটিভে আংশিক পদের অধ্যাপিকা হিসেবে। কাজেই সেখানে তো প্রচুর মেয়ে সব। আর বেঙ্গল মিউজিক কলেজে ইলেকটিভের তখন প্রচুর মেয়ে, এবং সেইখান থেকে তোমাকে মজার কথা বলি, সেখানে তো গান শিখেছে মানে সবারই ইলেকটিভ মিউজিক ছিল, শ্রাবণী, শ্রীরাধা, হ্যাঁ, সবার ইলেকটিভ মিউজিক ছিল। সেই ইয়েতে তারা সব বেঙ্গল মিউজিকে ইলেকটিভ ক্লাস করেছে, আমার কাছে না, ওরা সব অনেক আগে। এবং কৌশিকীকে আমি পেয়েছি, কৌশিকী বাংলা গান ছিল, আর খেয়ালটা তো কমন সাবজেক্ট ছিল। রবীন্দ্রসঙ্গীতে এসেছিল, আমি জয়তীকে পেয়েছি। জয়তীর আমি মাধ্যমিক পরীক্ষায় গান শুনে চমৎকৃত হই, এবং মাধ্যমিক পরীক্ষার প্র্যাকটিক্যালের পর আমি প্রিন্সিপালের ঘরে আমাদের সব পরীক্ষকরা জড়ো হতাম, আমাদের 10টা-12টা রুমে আর কি পরীক্ষা হতো, মাধ্যমিকের প্র্যাকটিক্যাল, হায়ার সেকেন্ডারি মিউজিক প্র্যাকটিক্যাল। তো জয়তী যেদিন গাইলো, ফিরে এসে বিকেল বেলা নেমে প্রিন্সিপালের ঘরে জটলা হতো। আমি বললাম, আজকে যা একটি মেয়ের গান শুনলাম, ও কি নাম করবে দেখো, এইসব। যাই হোক, তারপরে ওই ইলেকটিভে ভর্তি হয়েছিল, তখন আমার কাছে কিছু গান টান শিখেছে, খুবই শ্রদ্ধা করে করে। এরকম বেঙ্গল মিউজিক থেকে অনেক শিল্পী যারা পরবর্তীকালে তারা বেরিয়েছে, বেঙ্গল মিউজিকেও গান শিখিয়েছি। আর নিজস্ব আমার রবীন্দ্রাশিস বলে একটি সংস্থা আছে, সেখানে ছাত্রছাত্রী চিরদিন এসছে, তাদের শেখাই, এখনো শেখাচ্ছি কিছু, এই আর কি। মানে গোটা জীবন গুরুদেবের গানকেই তুমি পাথেয় করে? হ্যাঁ, গোটা জীবনটা গুরুদেবের গানকে, অবশ্যই গুরুদেবের গানই আমার সব থেকে ইয়ে। তবে একটা কথা শ্রাবণী, আমি কিন্তু বাংলা গানেও খুব নমস্য গুরুদের পেয়েছি, এবং বাংলা গান নিয়ে আমি নিজে যখন ক্যালকাটা ইউনিভার্সিটির বিমিউজ করলাম, তখন না আমার বাংলা গান নিলাম, এই কারণে নিলাম যে ওই যে সুচিত্রাদি ছাড়া কারোর কাছে রবীন্দ্রসঙ্গীত শিখবো না, সেই জন্য এতটা আমি রিজিড এই ব্যাপারে, রবীন্দ্রসঙ্গীত নিয়ে বিমিউজ করলাম না, বাংলা গান এবং ক্লাসিক্যাল আর সমস্ত কমন সাবজেক্ট তো কমন, এইটা নিয়ে করলাম। এবং সঙ্গীত ভারতী থেকে আমি যে লাইট ক্লাসিক্যাল করেছিলাম, তখন আমাকে ওখানে বাংলা ধারার সমস্ত গান এবং কীর্তন ভজন সমস্ত শিখতে হয়েছিল। তো কাজেই বাংলা গানের আমার ভীষণ মানে প্রিয় অধ্যাপিকা, জ্ঞানী গুণী মানুষ নজরুল গীতি পুরবী দত্তকে পেয়েছিলাম। পুরবী দত্তর কাছে আমার নজরুল গীতির শিক্ষা, এবং ছবি বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার রজনীকান্ত, ডিএল রয়, কীর্তন ইত্যাদি শেখা। তাদের বাংলা গানও আমি শিখেছি, করি বাংলা গান। তবে মেইনলি আমার সমস্ত ক্যারিয়ারটাই রবীন্দ্রসঙ্গীতের উপর, এটা বলতে পারি অবশ্যই। এবং গুরুদেবের গানের, এইটা আমি জানতাম না যে তুমি অন্যান্য গানও গাও। আমি কোনোদিন তো শুনিনি গাই না, খুব একটা দর্শক সমক্ষে গাই না। রেডিও তো প্রথম দিকে নজরুল গীতিটা গাইতাম, তারপরে আর কিছু করিনি। যখন আমি দেখলাম যে না, আমার এদিকেই ভীষণ আকর্ষণ, একটা পুরোপুরি রবীন্দ্রনাথের গানে চলে এলাম। তো যাই হোক, হঠাৎ একদিন আমি একটা ছোট্ট কথা বলি, হঠাৎ একদিন আমাকে একজন ফোন করলো যে দেখ, তমালিকা দি তোর নামে ফেসবুকে লিখেছে। সেই ঘটনাটা একটু তুমি বলো, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা দেখো,
তোমার নাম তো সকলেই জানে, রবীন্দ্রসঙ্গীতের যারা শ্রোতা সবাই জানে। আমিও তোমার নাম তো অনেকদিন ধরে শুনছি, খুব আগে টাগে হয়তো রবীন্দ্র সদনে দেখা হয়েছে, হয়তো পরিচয় হয়নি, বা তুমি যে শ্রাবণী নাগ সেটা হয়তো যাই না, কিন্তু তোমার নামটা অনেকদিন ধরে শুনছি। হঠাৎ এই বোধহয় দিন 20-25 হবে, হার্ডলি 1 মাসও হতে পারে, তার বেশি নয়। তো রেডিওতে আমার সকালে 7:40 গান শোনার একেবারে নিয়মিত শুনি। এবং সত্যি কথা বলতে শ্রাবণী, রেডিওর সেই 7:40 এর তো একটা আলাদা একটা গরিমা, গৌরব, গরিমা যাই বলি। আগে ছিল 7:40, এখন 7:45। হ্যাঁ, এখান থেকে তো আমরা শিখতাম, এবং কি কি শিল্পীর গান আমরা শুনেছি এইখানে। হ্যাঁ, তো শুনেই তো বড় হয়েছি আমরা। হ্যাঁ, একদম। তো সেখানে শুনি, আজও শুনি, তবে সব সময় একটু দুঃখ পাই, ভালো গান বা আপ টু দ্য স্ট্যান্ডার্ড পাই না হয়তো। কিন্তু হঠাৎ করে শ্রাবণী নাগ তো নাম জানি, আমি গান শুনছি, আমার ভীষণ ভালো লাগছে। আমি বোধহয় একটু 2 মিনিট বাদে থেকে আরম্ভ করেছি, 3টে গান তারপর পরপর শুনছি। তারপরে অ্যানাউন্সমেন্ট শুনছি শ্রাবণী নাগের কণ্ঠে এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনবে, আমার ভয়ঙ্কর ভালো লেগেছে। আমার একটা ব্যাপার আছে, আমি ভালো লাগলে এত আবেগপ্রবণ হয়ে পড়ি, তখনই না জানাতে পারলে হয়। এখন তোমার সঙ্গে আমি কি করে যোগাযোগ করব, কিছুই তো জানি না। আমি ফেসবুকে লিখে দিলাম সঙ্গে সঙ্গে যে আমি জানি কিছু না কিছু করে যদি শ্রাবণীর কাছে পৌঁছে যায়, আমার ভালো লাগাটুকু আমি জানাই। হ্যাঁ, এটা খুব ভালো লাগে, আমি অনেকের ভালো লাগার কথা জানাই। খুব ভালো লেগেছিল তোমার গান অনেকদিন বাদে শুনে। হ্যাঁ, আমাকে ফোন করে একজন বলছে এক্ষুনি দেখ তমালিকা দি কি লিখেছে। আমি দেখলাম তোমার লেখার পরেও অনেকে লম্বা ভাবে লিখে যাচ্ছে, হ্যাঁ শ্রাবণীকে বহুদিন চিনি, শ্রাবণী এখন কলকাতায় থাকে না। আমি তোমাকে রিকোয়েস্ট পাঠালাম এবং তোমার মেসেঞ্জারে তোমাকে লিখলাম, দিদি আমি শ্রাবণী, তোমার সঙ্গে যোগাযোগ করতে চাই। ঠিক, আমার দারুণ লেগেছে, অনেক বছর বাদে তোমার সাথে আমার, আমি তো বহুদিন কলকাতার বাইরে, ভালো লেগেছে আমার কথা শুনছে, আমার গান শুনছে, আমাকে খুব নাড়া দিয়েছে। এবার দিদি একটা গান শুনবো, আমার অনুষ্ঠান তো মানে গান হোক, দেখি কি গান, শেষ বসন্ত আর কি আছে। আচ্ছা, তাহলে একটু তুমি কিছু দিয়ে যাও, ওটা একটু চেষ্টা করি, ইচ্ছে করছে। জানি না এই গলায় গাইতে পারবো কিনা, কি যে জানি না এখন আর। তুমি কিছু দিয়ে প্রাণে গোপনে তুমি কিছু দিয়ে যাও, ফুলের বাঁশির তানে, ফুলের বাঁশির তানে মোর মুখরিত তুমি কিছু দিয়ে যাও, প্রাণে গোপনে
তুমি কিছু নিয়ে যাও বেদনা হতে বেদনে তুমি কিছু নিয়ে যাও বেদনা হতে বেদনে যে মোর বাঁশিতে যে মোর বাঁশিতে যে বাঁশি নীরব তুমি কিছু দিয়ে যাও গোপনে তুমি কিছু খুব সুন্দর, খুব সুন্দর। তোমার এই শেষে অনুষ্ঠান শেষে একটু কথা ভুল বললাম বোধহয়, খুব দুঃখিত আমি। তাহলে একটা ওয়ার্ড ভুল হয়ে গেছে। সংঘমিত্রা দাস লিখছে অপূর্ব দিদি। সত্যি দিদি, আমি খুব মানে বলে না যে আমি খুব ঋদ্ধ, তোমার এত কথা ভালো লাগলো আমার। না না, এই কথা বলো না। তোমরা কত গুণী, কত সুন্দর গান করছো, কত কাজ করছো, এই যে এইভাবে তোমার শ্রাবণীর আড্ডা ঘর চালাচ্ছ, এটা কত প্রশংসনীয় বলো তো। তুমি তো নিজেকে একা নিয়ে নিজে নিঃস্বার্থভাবে নিজে নিজেকে নিয়ে থাকতে পারতে, হ্যাঁ, কিন্তু এই যে নিঃস্বার্থভাবে অন্যকে আনন্দ দেবার জন্য শিল্পীদের আমন্ত্রণ জানাচ্ছ, এর পেছনে তো তোমার পরিশ্রম রয়েছে, তোমাকে মাথা খাটাতে হচ্ছে। হ্যাঁ, এটা খুব প্রশংসনীয়। এটা কাজেই তুমি কেন ঋদ্ধ করবে? তুমি আমাকে ঋদ্ধ করলে, আমাকে আমন্ত্রণ জানিয়ে। তোমাদের মতো গুণী মানুষরা আসেন, এটা তো আমার কত বড় পাওনা বলো তো জীবনে। তোমাদের আশীর্বাদ। না, সেই আসবো। শ্রোতা গান শুনবেন, এ তো আনন্দের। আর কতদিন, আর তো শেষ হয়ে এলো, পারছি না কিছু সেভাবে আর। না সেটা না, সেটা কথা নয়, আরো অনেক গান শোনা বাকি আছে, অনেক অভিজ্ঞতার কথা শোনা বাকি আছে। তোমাদের এই কথায় অনুপ্রাণিত হচ্ছি সত্যি, কিন্তু নিজে তো জানি আর ফুরিয়ে আসছে, সেই মাপে নিজের স্যাটিসফ্যাকশন আর হয় না নিজেকে, এই আর কি। খুব ভালো লাগলো দিদি, আমাদের অনুষ্ঠান তুমি শেষ বেলায় এসে গেছে। শেষ গানই করি তাহলে, শেষ গান করি। শেষ গান আমার খুব প্রিয় গান, শেষ গান সবার নিশ্চয়ই প্রিয় গান, খুব কমন গান। এই অনুষ্ঠান কিন্তু 150 লোকের কাছে অলরেডি পৌঁছে গেছে। 150 লোক। আচ্ছা, বাহ বাহ, খুব খুশি হলাম, খুব খুশি হলাম। তোমার এই উদ্যোগ, এই মানে উদ্যম, এই পেজ চালানো সার্থক হোক, সুন্দর হোক, আরো মানুষ তোমার পেজ থেকে ভালো ভালো শিল্পীদের গান শুনুক, আমি এই প্রার্থনা করে শেষ গান করি।
মনে রবে কি না রবে আমাদের, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমাদের। ক্ষণে ক্ষণে আসে তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। তোমার মুখে চকিত সুখে হাসি দেখিতে যে চাই, তাই অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমাদের। আগুনের ফুল যায় ঝরিয়া, আগুনের অবসানে ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কেহ নাহি জানে। আগুনের ফুল যায় ঝরিয়া, আগুনের অবসানে ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাহি জানে। ফুরাইবে দিন আলো হবে কি, গান সারা হবে থেমে যাবে দিন, ফুরাইবে দিন আলো হবে কি, গান সারা হবে থেমে যাবে দিন। যতক্ষণ থাকি ভরে দিবে নাকি এ খেলারি ভেলাটাই, তাই অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমাদের, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমার। তোমাকে সবাই মনে রাখবে, এটা যে গাইলে সবাই মনে রাখবে তোমাকে, এটা সত্যি মনে রাখবে, সবাই মনে রাখবে। দেখো তুমি একজন সঙ্গীত শিল্পী, একজন সঙ্গীত শিক্ষিকা, তার পাশাপাশি একজন খুব ভালো মানুষ, খুব বড় মনের একজন মানুষ। এইটাই কিন্তু একটা মানুষের খুব বড় পরিচয়, এবং এটা তুমি সত্যি তুমি একজন খুব বড় মনের মানুষ। মানুষকে ভালো বলা, মন খুলে তোমাদের বিচারে, তোমাদের মূল্যায়ন অনুযায়ী তাহা যদি হই, ঈশ্বরের কৃপা, সব ঈশ্বর করেন, তা যদি হতে পেরে থাকি, ঈশ্বর করেছেন, ঈশ্বর করেছেন, সব তাঁর দয়া বলে মনে করি। আজও এই ৭৮ বছর চলছে, এটুকু যে গাইতে পেরেছি তাঁর দয়া, না হলে তো কিছু হয় না। শ্রাবণী, তুমি আমি সারা পৃথিবী জানি। আজকে কি বলি, আজকে আমার যে কি ভালো লাগছে দিদি, বারবার ভিজে যাচ্ছে তোমার কথা শুনতে, তোমার গান শুনতে, তুমিও আপ্লুত হয়ে যাচ্ছ, আবেগপ্রবণ হয়ে যাচ্ছ, আর সঙ্গে আমিও হচ্ছি। আজকে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আজকে আমাদের কি ক্ষমতা আছে?
ঈশ্বর যদি না চান আমরা কিছু করতে পারবো না। আজকে আমি আশাই করিনি, যেদিন আমি লকডাউন হয়ে গেল, সারা পৃথিবী থমকে গেল, তখন কি আমরা ভেবেছিলাম যে আমরা এইরকম সবার সাথে সবার যোগাযোগ করে এইভাবে আমরা অনুষ্ঠানগুলোকে চালিয়ে নিয়ে যেতে পারবো? তাই তো। আজ 5 বছর হয়ে গেল আমার আড্ডা ঘর, এবং এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া তো সম্ভব হতো না। ঈশ্বরের আশীর্বাদ ছাড়াও আর একটা মানুষের আশীর্বাদ আমাদের। অনেক শুভেচ্ছা শ্রাবণী, অনেক শুভেচ্ছা জানাই তোমার এই আড্ডা ঘর অনেক বড় হোক, অনেক শ্রোতা এখানে গান শুনতে আসুক, তুমি স্বতঃস্ফূর্ত হয়ে সুস্থ শরীরে সুস্থ মনে একে অনেক দূর নিয়ে যাও, এই শুভেচ্ছা আমি জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে যারা উপস্থিত ছিলেন আমি তাদের অনেক ধন্যবাদ, আমি কৃতজ্ঞ। আমার গান আপনারা এতক্ষণ শুনেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা। আমার অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো। দিদিকে অনেক ভালোবাসা, অনেক প্রণাম। আমি সত্যি আর ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছি, আমি বুঝে উঠতে পারছি না। যাই হোক, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে তোমার সঙ্গে অনুষ্ঠান করে, আমার খুব ভালো লাগলো। আমার অনেক প্রণাম দিও দিদি। আজকে আমার অনুষ্ঠান, তুমি ভালো থেকো। হ্যাঁ দিদি খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার অনুষ্ঠান আমি আজকের মতো এখানেই শেষ করলাম। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার আমার অনুষ্ঠানে আসবে, আবার অনেক গান শুনবো, অনেক অভিজ্ঞতার কথা শুনবো। আমার অনুষ্ঠান নিশ্চয়ই তোমার আমন্ত্রণ পেলে আবার আসবো। হ্যাঁ, নমস্কার।